নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভারতে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজসেবামূলক কাজ নেতাজি সুভাষ ফাউন্ডেশনের। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার আয়োজন ফাউন্ডেশনের তরফে। ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার 1, অভিযুক্ত আরও 2 জন পলাতক। অকথ্য অত্যাচার নির্যাতিতাকে, বর্বরতার নিন্দা সর্বত্র। অভিযুক্তদের চরম শাস্তির দাবি। কাঁচের তৈরি সম্পূর্ণ শ্যামা পুজোর মণ্ডপটি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে জলপাইগুড়ি নিউ সার্কুলার রোডের সংঘশ্রী ক্লাবে। এবার তাদের 75তম বছর। পুরো মণ্ডপটি কাঁচের তৈরি। থিমের নাম দেওয়া হয়েছে ভাঙতে ভাঙতে সৃষ্টি। আর এই ভাঙতে ভাঙতে সৃষ্টির থিমটি পুরো কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। পাশাপাশি চন্দননগরের বিশালাকার আলোকসজ্জা রয়েছে। প্রায় 30 লক্ষ টাকা বাজেটে কাঁচের মণ্ডপটি দেখতে অসংখ্য মানুষ এই পুজো মণ্ডপে ভিড় করছেন। সৃজনী থিমকে সামনে রেখে এবছর শ্যামা পুজোর মণ্ডপ হয়েছে এসি কলেজের মাঠে। জলপাইগুড়ি এসি কলেজের প্রাঙ্গণে প্রতি বছরই শ্যামা পুজোর আয়োজন করে থাকে উদয়ন ক্লাব। এবছর 66তম বছর। থিম সৃজনী। আর এই সৃজনীকে ফুটিয়ে তোলা হয়েছে নারকেল, তালপাতা, ছোবাসহ অন্যান্য প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে। এই সমস্ত দ্রব্য দিয়ে পুরো মণ্ডপটি সাজানো হয়েছে। এই দিন রাত থেকেই অসংখ্য মানুষ এই পুজো মণ্ডপে ভিড় করছেন। আর এই অভিনব চমক জলপাইগুড়িবাসী যেমন আনন্দ উৎসবের সাথে উপভোগ করছেন, তেমনি বাইরে থেকে আসা দর্শনার্থীরাও অত্যন্ত আনন্দিত হয়েছেন। জলের ডোবাতেই শ্যামা পুজো, এবারও রয়েছে চমক। ৭৩ মোড় রিক্রিয়েশন ক্লাবের এবারে শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ। তারা করেছেন স্বপ্নালোক ও বিশেষ আলোকসজ্জা। এই থিমকে সামনে রেখে তাঁরা প্রতি বছরই এই ৭৩ মোড় সংলগ্ন একটি জলাশয়ে পুজো করে থাকেন। এবারও সেখানে সুসজ্জিতভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে। জলের মধ্যে এই পুজো দেখতে প্রতিদিনই অনেক মানুষ ভিড় করছেন। স্টিল আয়রন দিয়ে তৈরি হয়েছে জলপাইগুড়ির খ্যাতিসম্পন্ন মুনলাইট ক্লাবের শ্যামা পুজোর মণ্ডপ। কোনো সামগ্রী ছাড়াই পুরোটাই স্টিল আয়রন দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি, যা দেখতে সাধারণ দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে প্রতিদিন রাত থেকেই। আলোকসজ্জা চন্দননগরের। এই পুজোর থিম অপারেশন সিঁদুর বিষয়ক স্মারক। ৪৯তম বছরে তাদের থিম অপারেশন সিঁদুরের স্মারক। দুবাইয়ের গ্রিন পার্ক তৈরি হয়েছে পান্ডাপাড়ার শেষবাতির। পান্ডাপাড়া শেষবাতি সংলগ্ন ইয়াংস কর্নারের এবছরের আকর্ষণ দুবাইয়ের গ্রিন পার্ক। ইয়াংস কর্নারের বিশেষ থিমের এই শ্যামা পুজোর আয়োজনে প্রচুর মানুষ ভিড় করছেন। আর এই শ্যামা পুজোতে তাদের বিশেষ থিম রাখা হয়েছে দুবাইয়ের গ্রিন পার্ক। পুরো মণ্ডপটির সাজসজ্জায় অভিনব চমক তুলে ধরা হয়েছে। ত্রিমাত্রিক থিমকে সামনে রেখে এবছর শ্যামা পুজোর আয়োজন করেছেন মাসকলাইবাড়ি যুব কল্যাণ সমিতি। মাসকলাইবাড়ি যুব কল্যাণ সমিতি এবছর তাদের ৪২তম বছরে শ্যামা পুজো পদার্পণ করেছে। প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ থিমে শ্যামা পুজোর আয়োজন রয়েছে ত্রিমাত্রিক। রয়েছে চন্দননগরের আলোকসজ্জাও। এদিন রাত থেকেই অসংখ্য মানুষ পুজো মণ্ডপে ভিড় করেছেন। মাসকলাইবাড়ি যুব কল্যাণ সমিতি প্রতি বছর জলপাইগুড়ি দর্শনার্থীদের অভিনব শ্যামা পুজো উপহার দিয়ে থাকেন। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। রাত থেকে বহু মানুষ এই সুসজ্জিত মণ্ডপে ভিড় করছেন। দিনহাটায় প্লাস্টিকের গুদামে আগুন, ব্যাপক চাঞ্চল্য ওই এলাকা জুড়ে। দীপাবলির রাতে দিনহাটা শহরে ঘটে গেল এক আতঙ্কজনক অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার গভীর রাতে শহরের সাহেবগঞ্জ রোডের নতুনপাড়া এলাকায় একটি বাড়ির ভেতরে থাকা প্লাস্টিকের গুদামে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে ওই গুদামে বিপুল পরিমাণ প্লাস্টিকের সামগ্রী, চটের বস্তা ও বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য মজুদ ছিল। এসব দাহ্য পদার্থ দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় 3 ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ সময় দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ স্থানীয় থানার পুলিশরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেন। অগ্নিকাণ্ডে গুদামের বেশ কিছু সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ। এখনো টাউনবাবু এখানে আছেন, পাড়ার লোক সবাই সহযোগিতা করে
আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনের মালিক বললো সবার আগে আপনাকে জানিয়েছিলেন, তারপরে আপনি কি করেছেন? আমি প্রথমেই ফায়ার ব্রিগেডে ঠিক কল করিনি। ফায়ার ব্রিগেডের একজন স্টাফ আমাদের এলাকাতেই বাড়ি, আমি প্রথমেই তাকে ফোন করি, কারণ যাতে আমি ভেবেছিলাম ফায়ার ব্রিগেডে ফোন করতে হয়তো 2-4 মিনিট বেশি সময় লাগবে ফোন, তার থেকে আমি ওই স্টাফকে ফোন করেছি। যে স্টাফ অফিসে ফোন করে দ্রুত ব্যবস্থা করেছে। বীরবল বর্মন, তিনি আগে আর্মিতে ছিলেন, এখন ফায়ার ব্রিগেডের কর্মরত, আমাদের এই 2 নম্বর বলেই বাড়ি, তাকে আমি করেছি। তারপর আমাদের মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেছি। মন্ত্রী মশাই সমস্ত ডিপার্টমেন্ট, ইলেকট্রিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলে, এবং নিজে তিনি এখানে এসে তদারকি করে আগুন কন্ট্রোলে এসছে। তারপরে তিনি এত পুজো ছেড়ে এখানে এসে আগুন কন্ট্রোলে হওয়ার পরে তিনি এখান থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে একটা বড় ঘটনা ঘটে যেত সবার সহযোগিতা না থাকে। পাড়ার কালী পুজোর ছেলেরা পুজো ছেড়ে এখানে এসেছিল, আর সমস্ত কিছু বন্ধ করে সবাই পাড়ার ঝাঁপিয়ে পড়েছে। আরও বাড়ির উঠানে অনেক মাল ছিল, সেগুলো আগুন লাগার আগে সবাই ধরে ধরে সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ। পাড়ার আশেপাশের লোক যারাই এখানে এসেছে এবং মনাদাকে সবাই ভালোবাসে, মনাদার জন্যই সবাই ঝাঁপিয়ে পড়েছে। আপনার নাম পরিচয় বলবেন? সঞ্জীব শাহ। পরিচয় আমি এই স্বপ্নাদেশ থেকে শতবর্ষ। ডামডিমে বটেশ্বরের কালী পুজো। মাল ব্লকের ডামডিম নিচু বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নবনির্মিত বটেশ্বর কালী মন্দির। তবে এই মন্দির কেবল এক নির্মাণ নয়, এর পেছনে রয়েছে এক শতাব্দী প্রাচীন লোককথা, এক নারীকে পাওয়া স্বপ্নাদেশ, আর এক অজানা বটগাছের ছায়ায় গড়ে ওঠা বিশ্বাসের নিঃশব্দ ইতিহাস। 1917 সাল ডামডিমের এক স্থানীয় মহিলা স্বপ্নে আদেশ পান, আমি বটগাছের নিচে পড়ে আছি, আমাকে পুজো দাও। এই অদ্ভুত স্বপ্ন তাকে তাড়িত করে তোলে। বহু খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পান ডামডিমের এক বিস্তীর্ণ বট গাছ, যার পেছনের জঙ্গলের পরিবেশে তার স্বপ্নে দেখা দৃশ্যের সঙ্গে অবিকল মিলে যায়। শুরু হয় গোপনে দেবী পুজো। মূর্তি ছিল না, ছিল অগাধ ভক্তি। বছরের পর বছর ধরে সেই বিশ্বাস ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। 2018 সাল কয়েকজন যুবক উদ্যোগ নিয়ে সেখানে নির্মাণ করেন ছোট একটি কালী মন্দির, যার পর প্রথমবার জনসমক্ষে কালী পুজো অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রবীণা দীপালি কর বিশ্বাস বলেন, ছোটবেলা থেকে দেখছি এখানে এক সাধক ধ্যান করতেন। জায়গাটার মধ্যে একটা অন্যরকম অনুভব ছিল। কিন্তু একজন সাধক ছিল, আমরা অনেক তখন ছোট, অনেক ছোট, 3-4 বছর 5 বছর হবে, আমরা তাকে দেখেছি। সে ওই আমি কালী সাধক বলে সেখানে ধ্যান করতো, ওইদিকে মুখ করে, যেদিকে এখন ত্রিশূলটা আছে। এটা কোন সময়টা? সেটা অনেক এখান থেকে এখন থেকে 60-70 বছর আগে। এটা কোন জায়গা? এটা সেই জায়গাটা, এটা কোন জায়গা? হ্যাঁ, এই জায়গাটাই, যেখানে আজকে যেখানে উদ্বোধন হচ্ছে সেখানে। এটা ডামডিম নিচু বাজার, আপনার নাম? বটতলা। এর নাম হচ্ছে বটতলা কালী মন্দির। আপনার নাম? আমার নাম দীপালি কর বিশ্বাস। প্রবীণ বাসিন্দা উত্তম মজুমদার বলেন, এই বটগাছ আমি ছোট থেকে দেখে আসছি। এত বড় এই গাছ যে আজও কেউ জানে না এর গোড়া কোথায়। তিনি আরও জানান, একসময় এক বৃদ্ধা স্বপ্নাদেশ পান বটগাছের নিচে শিবলিঙ্গ ও ত্রিশূল রয়েছে। সেই স্বপ্ন থেকেই গড়ে ওঠে শিব মন্দির, যা আজও পূজিত হয়ে আসছে। বটগাছ ঘিরে উঠেছে এক বহুমুখী দেবস্থান। সামনে শিব মন্দির, পাশে শীতলা, মনসা, শনি ও ত্রিনাথ মন্দির। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এখানে আসেন মানত করতে, অথবা শুধু একটু নির্জনতায় প্রার্থনায় বসতে। আমার বয়স এখন 63। আমি ছোট থেকেই বট গাছ দেখতেছি। বটের যে কোনো দেখলাম না, মানে কোথায় গোড়া। আমার এখানে কাকারা জ্যাঠারা ছিল, বাবা ছিল, তো বৃদ্ধরা যেমন অমল কাকু, অশোক দত্ত, তারপরে গৌরাঙ্গ দত্ত, যারা পরেশ মজুমদার, হ্যাঁ, ও যোগেশ মজুমদার, অরুণ মজুমদার, ওরাও এখানে যখন আসছে তখন এই এত বড়ই গাছ দেখছে। মানে এর যে কত বছর আগে কেউ বলতে পারবে না। এই জায়গায় বটেশ্বর শিব মন্দির আছে সামনের দিকে, একদিকে শীতলা মন্দির আছে, একদিকে মনসা মন্দির আছে, একদিকে শনি মন্দির আছে, একদিকে তিননাথের মন্দির আছে। আর এই কালী মন্দির নিয়ে টোটাল গাছটা ঘিরে এখানে মন্দির। প্রচুর লোক এখানে আসে, বাইরে থেকে অনেকে মানত করে। যারা মানত করে, বিশ্বাস করে, তাদের কিন্তু অবশ্যই ফল ফলছে। এবং আমি আমার নিজস্ব অভিজ্ঞতা বলছি, আমার 3-3টা এমন জিনিস ফলেছে
যেটা মানে অবিশ্বাস্য, অলৌকিক, এরকম অনেকের ফলেছে। এই জন্য আমরা এটাকে বিশ্বাস করি, মনে করি যে এখানে জাগ্রত দেবতা, এবং খালি হিন্দুরা নয়, এখানে মুসলিম সম্প্রদায়ও খুব মানে ওরা বলে আমাদের নিজের, তোমাদের এখানে দেবতা আছে, তোমরা মন্দির বানাও, আমরা নিজের চোখে দেবতা দেখছি। এরকম মুসলমান অনেকেই কিন্তু এখানে আমরা চান্দা দান ধার করে, যেমন আমাদের শীতলা পূজায় একটি এত বড় একটা কড়াই দান করেছিল একটি মুসলিম মহিলা। শীতলা পূজার দিন আমরা মুসলিম বাড়িতে গিয়ে প্রথম আমাদের ডালা নিয়ে যাই। প্রচুর মুসলিমরা এখানে এসে থাকে। এই যে এই কাজের সময় সব মুসলিমরাই অনেক ছিল, তাই এখানে হিন্দু মুসলিম বলে কথা না, এখানে সবাই মানে জায়গাটা প্রচুর পুরনো। তো আপনার নাম? আমার নাম উত্তম মজুমদার। এটা কোন জায়গা? এটা নিচু বাজার, ডামডিম নিচু বাজার। আমি নিচু বাজারের বাসিন্দা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ভারতের আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জলপাইগুড়িতে বিশেষ কর্মসূচির আয়োজন। মঙ্গলবার জলপাইগুড়ি শহরে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে এই দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সদস্য এবং অগ্রগামী মহিলা সমিতির সদস্যরা। এদিনের অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত 50 জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, সমাজসেবার পাশাপাশি স্বাধীনতার ইতিহাসকেও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক গোবিন্দ রায় বলেন, আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবসকে জাতীয় ও রাজ্য স্তরে সরকারি মর্যাদা দেওয়া হোক। পাশাপাশি তিনি আজাদ হিন্দ ফৌজের নামে একটি স্মারক গড়ারও দাবি জানান। এছাড়াও দেশের প্রতিটি রাজ্যে একটি করে নেতাজি ভবন নির্মাণের দাবিও তোলা হয়। নেতাজির অন্তর্ধানের রহস্য উদ্ঘাটনে চূড়ান্ত এসআইটি গঠনের দাবি জানান তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজির অবদান আরও সম্মানের সঙ্গে স্মরণ করা উচিত। দেশপ্রেমের বার্তা মিলিয়ে এই কর্মসূচি এক অনন্য মাত্রা পেল বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। উদ্যোগে 21শে অক্টোবর উদযাপন এবং এই উপলক্ষে বন্যায় বিপন্ন মহিলাদের বস্ত্রদান করল অগ্রগামী মহিলা সমিতির নেত্রীরা, মিতালি ঘোষ দে এবং অন্যান্য মহিলা নেত্রীরা। তারা বস্ত্রদান করলো। 25 জন বিপন্ন মহিলার হাতে বস্ত্র দেওয়া হয়েছে এবং যারা বিপন্ন আমাদের মুসলিম ভাই তাদের 12 জনকে লুঙ্গি দেওয়া হয়েছে। যারা নির্বাচিত হয়নি তাদেরও কয়েকজন এসেছিল, তাদের হাতেও বস্ত্র তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, কারণ এই দিনে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। ভারতে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস আমরা দাবি করছি জাতীয় স্তরে, রাজ্য স্তরে সরকারিভাবে উদযাপন করা দরকার, কারণ এই দিনটি ভারতের প্রথম স্বাধীন সরকারের প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপিত হওয়া উচিত। এই দিনে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের জলপাইগুড়ি শাখার 3 জন কৃতী মহিলা রাজ্য স্তরের পুরস্কার অর্জন করেছেন, তাদেরও সম্বর্ধনা দেওয়া হবে। হল ঘরের অনুষ্ঠানে এখন তাদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের ইয়াটা কি, মানে দাবি কি, মানে আজকের দিনটা 21শে? আমার আজকের দিনের দাবি জাতীয় স্তরে 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হবে। নেতাজির নামে, আজাদ হিন্দ সৈন্যবাহিনীর নামে দিল্লিতে একটি স্মারক ভবন নির্মাণ করতে হবে। ভারতের প্রতিটি রাজ্যের রাজধানীতে নেতাজি ভবন নির্মাণ করতে হবে। নেতাজির অন্তর্ধানের চূড়ান্ত এসআইটি গঠন করে তদন্ত করে এই অন্তর্ধান রহস্যের উন্মোচন করতে হবে। এটা আজকের দিনে আমাদের দাবি। আপনার নাম পরিচিত? আমি গোবিন্দ রায়, আমি নেতাজি ফাউন্ডেশনের সম্পাদক।
ডুয়ার্সের মধ্যে সবথেকে বড় বিগ বাজেটের পুজো উদ্বোধন হলো শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং মন্ত্রী বুলুচিক বড়াইকের হাত দিয়ে। ডুয়ার্সের মধ্যে সবথেকে বড় কালী পুজো ওদলাবাড়ির সুভাষপল্লী সর্বজনীন শ্যামা পুজোর উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। দক্ষিণ ভারতে গিয়ে তিরুপতি বালাজি মন্দির দর্শন করার সৌভাগ্য যাদের এখনো হয়নি তারা আশাহত হবেন না। খানিকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই আসন্ন শ্যামা পুজোর তিরুপতি বালাজি মন্দির দর্শন সুযোগ করে দিয়েছে ওদলাবাড়ির সুভাষপল্লী সর্বজনীন শ্যামা পুজো কমিটি। নেতাজি সুভাষ অ্যাথলেটিক্স ক্লাবের পরিচালনায় সুভাষপল্লী সর্বজনীন শ্যামা পুজো এবারের ৪৮তম বর্ষ। বিগ বাজেটের পুজো আয়োজনের মাধ্যমে গত কয়েক বছর ধরেই জেলার অন্যতম সেরা শ্যামা পুজো আয়োজকদের মধ্যে অন্যতম এই সুভাষপল্লী সর্বজনীন পুজো কমিটির মূল কর্ণধার ও সভাপতি তমাল ঘোষ ও তার বিশ্বস্ত সহযোগী সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে ৭০ ফুট উঁচু এবং ৬০ ফুট চওড়া বিশাল মণ্ডপ তৈরি হয়েছে। কোচবিহারের ডেকোরেটর লক্ষণ বর্মনের নেতৃত্বে ২০ জন মণ্ডপ নির্মাণ শিল্পী কাজ করেছেন। সুপুরির খোল, চোঁচা, হোগলাপাতা, বাঁশ, বাতা এবং ওদলাবাড়ি নামের উৎপত্তি যেই গাছ থেকে সেই ওদাল গাছের ফল ব্যবহার করে মণ্ডপের ভেতর ও বাইরের কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে। একেবারে নিখুঁত ও দৃষ্টিনন্দন কারুকাজ খচিত মণ্ডপটি ১৫০টি পালকো লাইটের আলোয় স্বর্ণালী রঙে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আলোকসজ্জাতেও রয়েছে বড় চমক। মণ্ডপের সামনে পূর্ত সড়ক জুড়ে ৯টি আলোক তোরণ তৈরি করা হয়েছে। রাস্তার ধারে রয়েছে ১৬টি কলকাও। চন্দননগরের কারিগর শ্রীকান্ত কুর্মীর নেতৃত্বে আলোর কারসাজিতে পথের পাঁচালীর সেই ট্রেন ছোটার মুহূর্ত যেমন তুলে ধরা হয়েছে, তেমনি অক্টোপাস, ময়ূরপঙ্খী জাহাজও দেখা যাচ্ছে তোরলগুলোতে। শ্রীকান্ত কুর্মী বলেন, এতদিন ধরে আমরা বোর্ডের ওপর ছোট ছোট বাল্ব জেলে আলোর কারসাজি দেখে এসেছি। এবারই প্রথম আমরা বোর্ডের বদলে জানালায় ব্যবহৃত নেটের ওপর ফিতে লাইটের উজ্জ্বল আলো দিয়ে কাজ করেছি। আশা করছি দর্শনার্থীদের আনন্দ দিতে পারব। পুজো কমিটির সভাপতি তমাল ঘোষ বলেন, প্রতি বছর ডুয়ার্স ও জেলার বিভিন্ন প্রান্তের দর্শনার্থীরা আমাদের মণ্ডপে আসেন। এবারও আমরা দর্শনার্থীদের আনন্দ দিতে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সাথে রয়েছে দুস্থদের নতুন বস্ত্র বিতরণ, ভুরিভোজ সহ সামাজিক কর্মসূচির সমস্ত আয়োজন। একই সাথে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন প্রান্তের মানুষদের হাতে যতটা সম্ভব ত্রাণ সামগ্রী পাঠানোর কাজও গত কয়েকদিন ধরে নাগাড়ে চলেছে বলে জানিয়েছেন তিনি। বিগ বাজেটের এই পুজোর অন্যতম আকর্ষণ দেবীর মূর্তি। এবারও শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পীর তৈরি দেবী প্রতিমা দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলে দাবি ক্লাব কর্তাদের। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, এই পুজোয় অনেক নামডাক আছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন। সত্যি খুব সুন্দর পুজো এবং আলোকসজ্জা। শান্তিমতো যাতে সকলে পুজো কাটে সেটাই প্রার্থনা। অ্যাথলেটিক আপনারা জানেন যে বহু বছর ধরে শ্যামা পুজোর আয়োজন করছে, ৪৮ বছর এটা। আমি এর আগেও অনেকবার এসেছি এবং ডুয়ার্সের ওদলাবাড়ির মতো জায়গায় এত সুন্দর এত ভালো পুজোর আয়োজন। নিঃসন্দেহে প্রচুর মানুষ আসে, হাজার হাজার মানুষ আসে। আর্লি আজকে একটু উদ্বোধনটা হলো বিকেল বিকেল থাকতে, কারণ শিলিগুড়িতে অনেক পুজোর উদ্বোধন ছিল। গুরুদা এখানে এসছেন এবং অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন। এই ক্লাব শুধু পুজো করে না, এরা খুব বড় ফুটবল টুর্নামেন্ট করে এবং অন্যান্য সামাজিক কাজকর্মের মধ্যে এরা নিয়োজিত থাকে। নিঃসন্দেহে এই আলোর উৎসব, এটা হচ্ছে একটা সম্মিলনের উৎসব, মানুষের সাথে মানুষের মিলনের উৎসব। মা শক্তি দিক অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের, এবং সেই লড়াইয়ে যেন শুভ শক্তির জয় হয় এবং সবার জীবন আনন্দময় হোক, মঙ্গলময় হোক, সবার জীবন আলোয় উদ্ভাসিত হোক। আজকের দিনে এটাই পারে। যেহেতু রাস্তার পাশে পুজো, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ে দেখুন, রাস্তা হাইওয়ের পাশে অনেক পুজো হয়। এটা হাইওয়ের পাশে একটু পুলিশ প্রশাসন, ভলেন্টিয়ার্স ওরা একটু নজর রাখবে যাতে প্রচুর মানুষের ভিড় হলে যেন সেফটি সিকিউরিটিটা বজায় রেখে যেন আসা যাওয়া করে। এটা ব্যাপারে একটা বাড়তি নজরদারি নিশ্চয়ই করতে হবে। প্রত্যেক বছর যেরকম নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব আমাদের মাল ব্লকের মধ্যে সবচেয়ে বড় পুজো উদলাবাড়িতে হয়। শুধু পুজো না, এখানে আপনারা জানেন যে এই ক্লাবের মাধ্যমে এখানে ফুটবল টুর্নামেন্ট থেকে নিয়ে সমস্ত রকমের খেলাধুলা আয়োজন তারা করে
আর আজকে এই ক্লাবকে আমার পক্ষ থেকে আমি দীপাবলির শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যে এই ক্লাবের মাধ্যমে তারা ফুটবল থেকে নিয়ে পুজো থেকে নিয়ে সবসময় আমরা দেখি যে গরিব মানুষের জন্য বস্ত্র বিতরণ করা হয়। আর তার সাথে সাথে আমরা দেখি যে এই ক্লাব সবসময় মানুষের পাশে থাকে, সবসময় মানুষের বিপদে তারা সবসময় আমরা তাদেরকে পাই। আমরা নিশ্চয়ই আশা করব, মায়ের সঙ্গে এই প্রার্থনা করব যাতে এই ক্লাব যে উদ্যোগ নিয়ে যে এত বড় পুজো করেছেন, এটা সত্যি আমাদের উদলাপাড়ার কাছে সবচেয়ে বড় পাওনা যে আজকে এরকম পুজো দেখতে গেলে আমাদেরকে হয়তো শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি যেতে হইতো, কিন্তু আজকে এই ক্লাব আমাদেরকে সুযোগ করে দিয়েছে, যার ফলে আজকে আমাদের বাড়ির সামনে আমরা এত বড় পুজো দেখার আমরা সুযোগ করে দিয়েছে। আজকে পুজো দেখতে পারছি, মাকে দর্শনও করতে পারছি। সেই জন্য আমি এই ক্লাবকে এবং আমি বিশেষ করে তমল ঘোষ মহাশয়কে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। মোহন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আমরা সবাই ক্লাবের কালী পুজো এবার 56 বছরে পড়ল। কাল্পনিক মণ্ডপ তৈরি হয়েছে খড়, বাঁশ, হোগলা পাতা দিয়ে। 3 দিন রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অপরদিকে ওদলাবাড়ি ইউরেকা ক্লাবের পুজো এবার 69 বছরে পদার্পণ করল। কাল্পনিক মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ, কাপড় এবং থার্মোকল দিয়ে। ময়নাগুড়িতে এক গৃহবধূকে গণধর্ষণ, ধৃত 1, পলাতক 2 অভিযুক্ত। চাঞ্চল্য ময়নাগুড়িতে খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দাড়িকামারি কালীহাট এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় ওই এলাকা। ইতিমধ্যেই 1 অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। আরও 2 অভিযুক্ত এখনও পলাতক। স্থানীয় সূত্রে জানা গেছে, সুকুমার সরকার নামে এক সবজি বিক্রেতার স্ত্রী শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন। রাত আনুমানিক 10টা নাগাদ তিনি উঠোনে কলের পাশে বাসন মাজার সময় ওই এলাকার 3 যুবক হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ, তারা জোর করে ওই গৃহবধূকে ঘরের ভিতরে নিয়ে যায়, বিছানার ওপর গণধর্ষণ করে। যাওয়ার আগে অভিযুক্তরা ভুক্তভোগীকে হুমকি দিয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে দেব বলে জানায়। ভয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি নির্যাতিতা। পরে সাহস সঞ্চয় করে স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ সরকারের কাছে সব খুলে বলেন। তার পরামর্শে স্বামীকে জানানোর পর রবিবার স্বামী স্ত্রী মিলে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। অন্য 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, ওরা আমাকে প্রচণ্ড মারধর করে, শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়, আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য গণেশ সরকার বলেন, এটা ভীষণ নিন্দনীয় ঘটনা, সমাজে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত দোষীদের কঠোর শাস্তি দেওয়া। এদিন গ্রেফতার হওয়া অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাকি 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বলো কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে কি, আমি তো একা বাড়িতে ছিলাম, ওরা 3 জনে আইসা আমাকে ধরছে। কবে সেটা? শুক্রবার। ও কি করে তারপরে? আমি তখন কাজ করতেছিলাম, বাসন ধুতেছিলাম। বাড়িতে আর কেউ ছিল না। স্বামী কোথায় ছিলেন? স্বামী ময়নাগুড়ি ছিল। তারপরে ওরা কি করলো? ওরা এসে আমাকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে গেছে। তারপরে নিয়ে যাওয়ার পরে ময়নাগুড়ি 3 জনে মনে নাকি জবরদস্তি ওই যে নির্যাতন করছে। কি করেছে আপনাকে খুলে বলেন? যে মনে সব জায়গায় মনে লাগে কামড় দিছে, হ্যাঁ, তারপরে দর্শন করছে 3 জনই। হ্যাঁ, এই যে এখানে কামড় দিছে। ওদেরকে চেনেন? হ্যাঁ। কোথাকার থাকে ওরা? বাড়ির পাশে। প্রতিবেশী? হ্যাঁ। কেন হঠাৎ করে করলে এই ঘটনা? আগে কোনো পরিচিত ছিল ওদের সাথে বা রেশারেশি ছিল? না না, ছিল না, এমনি মানে পরিচিত কথাবার্তা বলতো। তারপরে এফআইআর করলেন কবে? এফআইআর করছি কালকে। কালকে রাতে? হ্যাঁ। আপনার স্বামী কি কাজ করেন? ব্যবসা করে। স্বামীর নাম? সুকুমার সরকার। এই এলাকাটার নাম কি? দাড়িকামারি কালীহাট। অ্যারেস্ট হয়েছে একজন? হ্যাঁ। কে অ্যারেস্ট হয়েছে? গরম করা। ঠিক আছে। আপনি কি চাচ্ছেন এখন? আমি ওদের শাস্তি চাচ্ছি। কারা হুমকি দিয়েছিল আপনাকে? হুমকি দিছে ওই যে ছেলে 3টা, বলে কি যে তুমি যদি এই কথা যদি বাইরে কাউকে বলো তাহলে তোমার স্বামীকে আর তোকেও মাইরে ফেলাবো। এর জন্য সেই ভয়ে আমি কাউকে কিছু বলিনি, আমার স্বামীকেও আমি বলিনি। এই জন্য কি এফআইআর করতে দেরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর আমি বিছনা থেকে উঠতে পারি নাই না, আর আমি একা এর জন্য যাইতে পারিনি কোনো জায়গায়। আমি আর আমার মোবাইলটা ওরা নিয়ে গেছে। তখন কোথা থেকে সাহস পেলেন? কাকে বলে আপনার সাহসটা হলো? তারপরে যে পঞ্চায়েতকে বলছি। আচ্ছা। পঞ্চায়েত থেকে এগুলা কি নাম পঞ্চায়েতের?
গণেশ সরকার। আচ্ছা, তারপরে এই যে সহযোগিতা করে তারপরে আমি চলে গেছি। অভিযোগ কবে করছেন? কালকে। কালকে করছেন? থানায় অভিযোগ করছেন তো? হ্যাঁ। গণেশ সরকার। আপনি এই এলাকার? আমি এলাকার পঞ্চায়েত। আপনার বুথ নাম্বার কত? 16-158। কি ঘটনাটা ঘটেছে বলুন তো? ঘটনা ঘটছে, বিষয়টা হচ্ছে আমাকে গতকাল আমার বাড়িতে এই 12টা নাগাদ উনি যায়, আমি তখন বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম। তো তখনকার ফোনে আমার সাথে কথা হয়, বললো যে গত শুক্রবারের রাতে নাকি ওনার সাথে এলাকারই 3টা ছেলে তারা জোরপূর্বক তার সাথে খারাপ আচরণ করে, খারাপ আচরণ বলতে তাকে ধর্ষণ করে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাহলে তারপরের দিন আসলো না কেন? উনি বললেন আমি বিছানায় থেকে উঠতে পারি নাই, ওরা আমাকে মারার হুমকি দিয়েছে, যার জন্য আমি কাউকে ভয়ে বলি নাই। তো শেষে দেখলাম এইভাবে তো থাকলে আমার ক্ষতি হবে, তারপরে আপনার এখানটা আসলো। তাই আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এবার আমি তো আর তোমাকে অন্য কি বলবো, বিষয়টা হচ্ছে যেটা ঘটছে সেটা অবশ্যই নিন্দনীয় ঘটনা, এর সাথে এটা নিন্দার কোনো ভাষা নেই। তো তুমি তাহলে আইনগতভাবে তুমি আইনের ব্যবস্থা করো, থানায় গিয়ে এফআইআরটা করে দাও, বাকিটা আইনের মতো চলতে থাকে। উনি তো থানায় এফআইআর করেছে? হ্যাঁ। কবে করেছে এফআইআর? এটা গতকাল করেছে। গতকাল করেছে। তো আপনি এলাকার পঞ্চায়েত হিসেবে কি চাচ্ছেন এই ঘটনার? আমি এই নির্যাতিতা মহিলার সাথে এই ঘটনার সাথে যে সমস্ত ছেলেরা জড়িত আছে তাদের আমি কঠোর শাস্তি দাবি করি। কালী পুজোর সন্ধ্যায় এক অনন্য শ্রদ্ধাঞ্জলিতে মাতল জলপাইগুড়ি। সোমবার সন্ধ্যায় শহরের রাজবাড়িপাড়া এলাকায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুবিন গার্গ ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি, প্রিয় শিল্পী জুবিন গর্গকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান। এই দিনটি স্মরণীয় করে রাখতে ক্লাব সদস্যরা 108টি মোম জ্বালিয়ে মোম জেলে জুবিন নামে এক সুন্দর আয়োজনের মধ্য দিয়ে শিল্পীর প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। পরিবেশ ভরে ওঠে জুবিনের জনপ্রিয় গানগুলোর সুরে। সদস্যরা একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠেন প্রিয় শিল্পীর কালোজয়ী গানগুলো। বিশ্ববিখ্যাত মায়াবিনী গানটি করে প্রয়াত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানান সদস্যরা। কখনো আবার মোমবাতির আলোয় তার স্মৃতিকে ছুঁয়ে যায় নীরব শ্রদ্ধা। ক্লাব সদস্যদের মতে জুবিনদা শুধুই একজন গায়ক নন, তিনি এক আবেগ, এক প্রেরণা। তাই কালী পুজোর উৎসবের আবহেই তাঁকে এই বিশেষ উপায়ে শ্রদ্ধা জানালো জলপাইগুড়ির ভক্তরা। মোমবাতির আলোয় স্নিগ্ধ সেই সন্ধ্যায় রাজবাড়ি এলাকা যেন ভরে উঠেছিল ভালোবাসার সুর আর স্মৃতির মায়ায়। আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আমরা একটা ঠিক করেছি, আমরা করবো যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুবিন গার্গ ফ্যান ক্লাবের তরফ থেকে। তো দাদা অলরেডি বললো আমাদের কর্মসূচি কি, এটা ফট করে অ্যাড করা হয়েছে, এটা গতকাল রাতেই ঠিক করা হয়েছিল। যারা আসতে পেরেছে অনেকে ফোন করে বলেছে, কর্মব্যস্ততার জন্য আসতে পারেনি, তবুও তারা আমাদের সাথে আছে। এমনকি আসাম থেকেও আমাদের গ্রুপের মধ্যে আছে, কলকাতা থেকেও আছে, যারা জুবিনদাকে আন্তরিকভাবে যারা ভালোবাসে। আমি ব্যক্তিগতভাবে জুবিনদার কাছ থেকে অনেকই সাপোর্ট পেয়েছি, এই জন্য এই জিনিস এইটুকুন যদি না করতে পারি নিজেকে অনেক ছোটো মনে হবে। পরবর্তী পদক্ষেপ আমাদের জুবিনদার 18 তারিখ জন্মদিন, 18ই নভেম্বর। সেদিন ইচ্ছে আছে আমাদের, সেদিনটা আমরা এটা আপনাদের কাছে একটা সারপ্রাইজ থাকলো, আমরা সেদিনটা জুবিনদার নামে অতিবাহিত করতে চাই। আর আজকের এটা আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হলো। আমরা 108টা মোম জ্বালিয়ে জুবিনদার নাম লিখে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। উপস্থিত আছে সঙ্গীত শিল্পী প্রীতম সরকার, সঙ্গীত শিল্পী অন্তরিপা শর্মা, সঙ্গীত শিল্পী পি সরকার, গিটারিস্ট যাদব, আমার বন্ধু ছোটোবেলার আশিস, তারপরে ভাই অগ্রদীপ কলকাতা থেকে এসছো। এটা সবাই উপস্থিত আছে, যারা যারা পারেনি আসতে তবুও তারা ব্যক্তিগতভাবে ফোন করেছে, সকলকেই ফোন করেছে। তারা বলেছে যে হ্যাঁ অনেকে এসেছিলো, কর্মব্যস্ততার জন্য তারা চলে গিয়েছে। বাইরেও আছে যারা সাপোর্টে আছে আমাদের। এই জানাবেন অবশ্যই জুবিনদার এটা যেহেতু এখনও আদালতে বিচারাধীন, এই জন্য এই বিষয়ে আমরা এইটুকুনি বলবো জুবিনদার যাতে ন্যায় বিচার পাক, বিষয়টা যেন ঠিক মতন উদ্ঘাটন হয়, কিসের জন্য ব্যাপারটা হলো এরকম, এটাই দাবি রাখবো জুবিনদার ন্যায় বিচারের জন্য। দেখুন, ভারতের সংবিধানের উপর আমাদের আস্থা আছে, পুরো বিশ্বাস আছে, এবং যে ভরসা রাখি আমরা উচ্চপদস্থের কাছে যে আমরা জুবিনদার বিষয়ে ন্যায় বিচার আমরা পাবো। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম শতদল ঘোষ। এই আমাদের জুবিন ফ্যান ক্লাবে আমি একজন মেম্বার। ঠিক। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শীত না পড়লেও শীতের সবজি বাজারে এসেছে, তবে দাম অনেকটাই বেশি, তাই কিনতে বাদ সাধছেন সাধারণ মানুষ। শীতের ফসল এখনও তেমনভাবে না আসায় সবজির বাজারে এখন অগ্নিমূল্য। বাজারে এখনও সবজির দাম অনেকটাই বেশি। শীত পড়া শুরু হলেও শীতের ফসল এখনও তেমনভাবে জলপাইগুড়ি বাজারে আসেনি। তবে বিক্রেতারা বলছেন এখন বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শিম সহ অন্যান্য কিছু সবজি বাজারে পাওয়া গেলেও সেগুলোর দাম অনেকটাই বেশি। স্বাদ তেমন নেই বলছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে এখনও শীতকালীন সবজি আসতে অনেক দেরি আছে। এখন পর্যাপ্ত পরিমাণে কয়েকটি সবজি বাজারে আছে। এগুলো সবজির বাজারের চাহিদা অনেক বাড়িয়েছে, কিন্তু ফলন কম, তাই দাম বেশি। তারা বলছেন বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ কিছু সবজি পাওয়া গেলেও সেগুলোর দাম বেশ বেশি। শীতকালীন সবজি কি আসা শুরু হয়েছে? অল্প স্বল্প হয়েছে, অল্প স্বল্প। যেমন যেমন ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের দু একটা, বেগুন। মানে তাহলে কি স্বাদ পাবে আর দামও কমবে সাধারণ মানুষ? দাম কমতে দেরি আছে, বর্ষার জন্য সব মাল পিছিয়ে গেছে, এখন দাম কমতে দেরি আছে। মানে এখন কি আপাতত এই সমস্ত জিনিসই আসছে? এখন এই সব জিনিস পুরোভাবে কবে আসবে? আরও 2 মাস পরে। 2 মাস। মানে এখন আপাতত কি কি আসছে? ওই তো বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এইসব জিনিস, আর কিছু সব পুরোনো সবজি। এগুলোর দাম কত রয়েছে বেগুন বা ফুলকপি, বাঁধাকপি? ফুলকপি, বাঁধাকপি 40 টাকা, ফুলকপি 80 টাকা। আর বেগুন? হ্যাঁ, বেগুন 80 টাকা। শীতকালীন কী কী দেখলেন? শীতকালীন উঠতেছে, দামও বেশি, শীতকালীন উঠছেও। যেমন এইরকম শিম উঠে গেছে, তারপরে এই তো আপনাদের দেখেন কিছু কিছু উঠছে, এখনো ওঠে নাই। যে কপিগুলো এগুলা শীতকালীন কপি না। খেতে কেমন? মোটামুটি আগে শীতের যে সবজি, সেই সবজির দাম তো এখন পাবেন না। যেগুলো উঠছে, যেগুলো যে বললো সিম, হ্যাঁ, মূলো, এগুলোই কেমন খেতে? ভালোই। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। ভারতে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজসেবামূলক কাজ নেতাজি সুভাষ ফাউন্ডেশনের। নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার আয়োজন ফাউন্ডেশনের তরফে। ময়নাগুড়িতে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার 1, অভিযুক্ত আরও 2 জন পলাতক। অকথ্য অত্যাচার নির্যাতিতাকে, বর্বরতার নিন্দা সর্বত্র, অভিযুক্তদের চরম শাস্তির দাবি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।